আজকের ক্লাসের আমাদের বিষয়বস্তু হলো কিভাবে আমরা বিজয়টা সেট আপ করবো, বাংলা কিভাবে টাইপ করব এবং বাংলা কিভাবে টাইপ প্র্যাকটিস করব। আজকে আমরা তৃতীয় প্রজেক্ট শিখব। সেই প্রজেক্টটা হলো টেবিল সংক্রান্ত প্রজেক্ট। টেবিল সংক্রান্ত প্রজেক্টের মধ্যে প্রায় দুইটা স্বতন্ত্র মেনু আছে। সেই মেনু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আসেন বাংলা টাইপ। আজকে আমাদের চতুর্থ টাইপ বা লাস্ট টাইপ। আমরা আপনাকে ইংরেজি শিখিয়েছি, এরপর আরবি শিখিয়েছি, এরপর উর্দু শিখিয়েছি। আজকে চতুর্থ নাম্বার টাইপ অর্থাৎ বাংলা। আমাদের মাতৃভাষা বাংলা টাইপটা লিখতে একটু কঠিন। লেখার সময় যেহেতু আমাদের বর্ণমালা অনেক, সেই হিসাবে আমাদের অনেকগুলো বাটন মুখস্থ করতে হবে। মুখস্থ করার পূর্বে আমাদেরকে কিছু নিয়ম কানুন জানতে হবে। প্রথমত নিয়ম হলো যে আমাদের কম্পিউটারে যেহেতু আমরা বই পুস্তকের কাজ করব বা অফিস অ্যাপ্লিকেশন জাতীয় কাজগুলো করব, সেই হিসেবে আমরা আমাদের জাতীয় সফটওয়্যার বিজয় বাংলা ব্যবহার করব। কেন বলেছি বিজয় বাংলা জাতীয় সফটওয়্যার? এটা এর জন্য বলা হয়েছে, এটা বাংলাদেশের বাংলা লেখার জন্য একটা স্বীকৃতিপ্রাপ্ত সফটওয়্যার। আপনার আমার সকল কম্পিউটারে 90% মানুষগুলো বিজয় বাংলার মাধ্যমে ক্লাস করে থাকে, বিজয় বাংলার মাধ্যমে তাদের কাজগুলো করে থাকে। এছাড়াও বাংলা লেখার আরো অনেকগুলো সফটওয়্যার আছে। ইউনিকোড বাংলা আছে, অব্র আছে, এভাবে আরো অনেকগুলো বাংলা লেখার সফটওয়্যার আছে। তবে সেগুলো স্বীকৃতিপ্রাপ্ত না। স্বীকৃতিপ্রাপ্ত না বলতে তাকে যে অস্বীকৃতি জানা হচ্ছে এমনটা কিন্তু না। তবে বিজয় বাংলার এক ধরনের বৈশিষ্ট্য, ইউনিকোড বাংলা বা অব্র বাংলার বৈশিষ্ট্য আরেক ধরনের। ইউনিকোড বাংলা বা অব্র বাংলা, আপনি মোবাইলে যে বাংলাটা লিখেন সেটা ইউনিকোড বাংলা। আপনি ইন্টারনেটের মধ্যে পোস্ট করার জন্য যে বাংলাটা লিখেন সেটাই হলো আপনার ইউনিকোড বাংলা। আপনি মোবাইলের মধ্যে যে বাংলা দেখতে পাচ্ছেন বা ইন্টারনেটের মধ্যে যে বাংলা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু ইউনিকোড বাংলা। তাহলে বিজয় বাংলা কোনটা? প্রশ্ন আসে আমাদের। বিজয় বাংলা হলো আমরা বই পুস্তকের মধ্যে যে ফন্টটা দেখতে পাই বা বই পুস্তক লেখার জন্য যেই সফটওয়্যারটা ব্যবহার করা হয় সেই সফটওয়্যারটার নাম হলো বিজয় বাংলা। বিজয় বাংলার প্রতিষ্ঠাতা বা যাকে বলা হয় আবিষ্কারক বলা হয়, তার নাম হলো মোস্তফা জব্বার। আমরা সকলেই জানি মোস্তফা জব্বার বাংলা লেখার বিজয় সফটওয়্যারের আবিষ্কারক। যদিও বা তার সাপোর্ট টিমের মাধ্যমে তিনি এটা কমপ্লিট করেছেন। বর্তমান গভর্নমেন্টের আইটি সেকশনের একজন সম্ভবত মন্ত্রী অথবা অন্য কোনো দায়িত্ব, বিশেষ দায়িত্ব আছেন। এই মোস্তফা জব্বার বাংলাদেশে বিজয় বাংলার মাধ্যমে আমাদের বই পুস্তকের কাজগুলো খুব সহজ করে দিয়েছেন। যদি আমরা বিজয় বাংলাতে কোনো বাংলা লিখি তাহলে আমরা খুব সহজে সেই লেখাগুলোকে বিভিন্ন ফন্টে কনভার্ট করতে পারবো, চেঞ্জ করতে পারবো। কিন্তু ইউনিকোড বাংলা বা অব্র বাংলাতে যদি করি তাহলে সেটা বিভিন্ন ডিজাইনে কনভার্ট করা অসম্ভব। মোস্তফা জব্বার তার বিভিন্ন ফন্টগুলোতে তার নাম অ্যাড করে দিয়েছে। যেমন বাংলা লেখার জন্য আমরা সাধারণত যে ফন্টটা বেশি ব্যবহার করে থাকি সেটার নাম হলো সুটুনি এমজে। এমজে যতগুলো ফন্টের নাম আছে এমজে লাস্টে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে এটা স্পেশালি বাংলা ফন্টের জন্য, বিজয় বাংলার জন্য। এই বিজয় বাংলাটা, বিজয় বাংলা যদি আপনি লিখতে চান, বিজয় বাংলা যদি আপনি লিখতে চান তাহলে অবশ্যই আপনাকে বিজয় বাংলা সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। বিজয় বাংলা সফটওয়্যার ইনস্টল কিভাবে করবেন সেটা আমি আপনাকে নরমালি সিস্টেম অনুযায়ী দেখাচ্ছি। বাকি আপনাকে, আমার কাছে বিজয় বাংলা সফটওয়্যার আছে কিনা আমি একটু ট্রাই করে দেখি।
বিজয় বাংলা। যখন আমি বিজয় বাংলার সফটওয়্যারটা ডাউনলোড করব, তখন আমার এই ধরনের আমার ফন্ট আসবে। এরপর আমি বিজয় বাংলা সফটওয়্যারের মধ্যে ডাবল ক্লিক করলেই সেটা ইনস্টলের জন্য আসবে। অলরেডি এখানে আমার এটা সেটআপ দেওয়া আছে, তাই একটা মেসেজ আসছে। খুব সহজ মেসেজ, ডাবল ক্লিক করলেই সেটা ইনস্টল লেখা আসবে। যদি পাসওয়ার্ড চাই তাহলে সিরিয়াল নাম্বার, এখানে সিরিয়াল নাম্বারটা থাকবে, সেই সিরিয়াল নাম্বারটাই আপনি কপি করে সেখানে বসিয়ে দেবেন। এটা হলো বিজয় বাংলা ইনস্টল করার সিস্টেম। যখন কম্পিউটারে বিজয় বাংলা ইনস্টল করবেন, বা আপনি কিভাবে বুঝবেন আপনার কম্পিউটারে বিজয় বাংলা আছে কি নাই, সেটা বোঝার জন্য আপনাকে অবশ্যই যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো আমার স্ক্রিনের উপরে বিজয় 52 লেখা আছে কিনা, এই ডায়ালগ বক্সটা আছে কিনা সেটা আমরা দেখব। এটা যদি এখানে না থাকে তাহলে আরেক জায়গায় থাকতে পারে। সেটা কোথায়? স্টার্টআপ বারে। স্টার্টআপ বারে যখন আমরা আপ এরোতে যাব, সেখানে কিছু অ্যাপস এখানে ইনস্টল করা থাকবে। যদি আমাদের এখানে দেখা যায় সেই সফটওয়্যারটা আছে, তবে আমরা বিজয়তে কাজ করতে পারবো। যদি না থাকে তাহলে আমাদেরকে বিজয় বাংলা ইনস্টল করতে হবে। যদি আমাদের এখানে থাকে এই যে বিজয় বাংলা, তখন আমরা বুঝবো যেটা বিজয় বাংলা করা আছে। যদি এখানে থাকে, যদি আমি সেটাকে স্ক্রিনে আনতে চাই, আমার টপ স্ক্রিনের টপ লেভেলে আনতে চাই, তাহলে আমাকে অ্যারো চিহ্নতে ক্লিক করার পর থেকে এই বিজয় বাংলার উপর রাইট বাটন ক্লিক করতে হবে, শো আস টুলবার। যখন আমরা শো আস টুলবার ক্লিক করব, তখন আমার এই বিজয় বাংলা সফটওয়্যারটা এখান থেকে উপরের দিকে চলে যাবে। তাহলে প্রথম কাজ হলো কিভাবে আমরা বিজয় বাংলাটাকে ইনস্টল করব। বিজয় বাংলা, ইউনিকোড বাংলা বা অব্র বাংলা তফাৎটা আমরা বুঝতে পেরেছি। ইউনিকোড বাংলা বা অব্র হলো এক ক্যাটাগরি, যেটা আমাদের মোবাইলে অথবা ইন্টারনেটে বাংলা লেখার জন্য ব্যবহার করা হয়। আর বিজয় বাংলা হলো আমাদের বই পুস্তক ছাপা জগতে ব্যবহার করার জন্য ব্যবহার করা হয়। এখন আপনাকে বুঝতে হবে, যদি আপনি বিজয় বাংলাতে লিখেন, সেটা যদি আপনি ইন্টারনেটে পোস্ট করতে চান, তাহলে কিন্তু সেটা পোস্ট করতে পারবেন, বাট ওখানে ইংরেজি ফন্ট শো করবে, বাংলা দেখাবে না। তাহলে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনাকে কনভার্ট করতে হবে। কনভার্ট কিভাবে করব সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব ইনশাআল্লাহ। সেকেন্ড আসেন বাংলা টাইপ করার পদ্ধতি। যদি আপনি বাংলা টাইপ করতে চান, তাহলে আপনাকে দুইটা সিস্টেম জানতে হবে, দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমত, বিজয় অ্যাক্টিভ কিংবা নন অ্যাক্টিভ আছে কিনা। এরপর সেকেন্ড, বিজয় ফন্ট। থার্ড নাম্বার যে বিষয়টা, সেটা হলো কিবোর্ডের কোন বাটনের মধ্যে বাংলা কোন ফন্টটা আছে, সেই বিষয়টা আপনার মুখস্থ থাকতে হবে। এই তিনটা জিনিস খেয়াল করে আপনার কাজ করতে হবে। তবে দুইটা জিনিস অবশ্যই ইম্পর্টেন্ট, সেটা হলো প্রথমত ফন্ট, বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে। সেকেন্ড, বিজয়টা অ্যাক্টিভ করতে হবে। এখানে দেখেন বিজয় সফটওয়্যার মধ্যে লেখা আছে ইংলিশ, কিন্তু যখন আপনি বিজয় করা থাকবে তখন শো করবে বিজয় ক্লাসিক। এই যে বিজয় ক্লাসিক অথবা ইংলিশ, এর মানেটা কি? এর মানেটা হলো যে ইংলিশ মোডে যখন থাকবে তখন কিন্তু বাংলা লেখা আসবে না, আর যখন বিজয় ক্লাসিক মোডে থাকবে তখন বাংলা ঠিকভাবে লেখা আসবে। তবে বাংলা ফন্টটা সিলেক্ট করতে হবে। আমি যদি এখানে বিজয় ক্লাসিক করেছি আর যদি বাংলা ফন্ট সিলেক্ট না করি, তাহলে আমি লিখব, কিন্তু সেই লেখাটা বাংলাতে হবে, কিন্তু দেখাবে আপনাকে ইংরেজিতে। যখন আপনি সেই লেখাগুলোকে সিলেক্ট করে ফন্টটা পরিবর্তন করে দিবেন বাংলা ফন্টে, তখন দেখবেন যে আপনার সেই লেখাটা ফিরে আসছে। এক্সাম্পল দেখি, আমরা বিজয়টাকে অ্যাক্টিভ করলাম, কিন্তু ফন্টটা বাংলা ব্যবহার না করে আমরা লিখলাম আমার। এখানে দেখেন আমার লিখেছি, কিন্তু আমার বিজয় ক্লাসিক করা আছে, তার মানে আমি যখন কিবোর্ডটা ব্যবহার করব তখন ঠিকভাবে সে কাজ করবে, কিন্তু ফন্টের মধ্যে আমার এখানে দেখাচ্ছে ইংরেজিতে। তাহলে আমাকে কি করতে হবে? আমি লেখাটাকে সিলেক্ট করার পর ফন্ট থেকেই আমরা বিজয় ফন্টে দিব, তখন দেখবেন যে আমার লিখেছিলাম ঠিক আমারটাই আসছে। তাহলে দুইটা কাজকে আমার মাথায় রাখতে হবে। শুধু ফন্টটা পরিবর্তন করলেন, বিজয় ক্লাসিক করলেন না, সেটা হবে না। অথবা শুধু বিজয় ক্লাসিক করেছেন কিন্তু ফন্ট পরিবর্তন করলেন না, সেটা হবে না। দুইটা জিনিসের উপর অবশ্যই আমাদের নজর রাখতে হবে। এবার আসেন আমরা বিষয়টা ক্লিয়ার হলাম। কি ক্লিয়ার হলাম? বিজয় ক্লাসিক করলে বাংলা কিবোর্ডে ঠিকভাবে লেখা যাবে, এটা আমরা কনফার্ম হলাম।
অর্থাৎ যেমন আমাদের এখানে ফন্ট করা আছে সুটেনিয়ামজে, বাট এখানে বিজয় ক্লাসিক নেই, ইংলিশ করা আছে। এখন দেখেন আমি লিখলে বাংলা দেখাবে, বাট বাংলাটা ঠিকভাবে আসবে না। কি ঠিকভাবে আসবে না? যেমন আমার কিবোর্ডে বাটনের মধ্যে ক আছে, খ আছে একটা বাটনে, যখন আমি প্রেস করলাম ক আসলো না, খ আসলো না, আসলোটা কি? ল আসলো। তার মানে কি, যেটা বাটনের মধ্যে যে বর্ণটা আছে এর বাটনে কোনো একটা বর্ণমালা আসে নাই, কিন্তু না আসার পিছনে কারণ হলো এটা বিজয় অ্যাক্টিভ নেই। যদিও আমার এখানে বাংলা ফন্ট শো করছে, তাহলে আমার কি করতে হবে? অবশ্যই বিজয়টা অ্যাক্টিভ করতে হবে। বিজয় অ্যাক্টিভ কিভাবে করব? বিজয় অ্যাক্টিভ করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো কিবোর্ড থেকে আমাদেরকে টাইপ করতে হবে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি বাটন। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটা, অল্টার বাটনটা প্লাস চশমাওয়ালা বি যখন আমরা একবার প্রেস করব, ঠিক ইংলিশের জায়গায় দেখবেন বিজয় ক্লাসিক চলে আসবে। সেম এটাকে অ্যাক্টিভ করা আর নন অ্যাক্টিভ করার জন্য সেম ভাবে কাজ করব, কন্ট্রোল অল্টার বি। অর্থাৎ কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি বাটন যখন আমরা একবার প্রেস করব তাহলে বিজয় অ্যাক্টিভ হবে, আবার প্রেস করব যখন, তখন বিজয়টা নন অ্যাক্টিভ হবে। এভাবে আমরা বিজয়টাকে অ্যাক্টিভ করব এবং নন অ্যাক্টিভ করব। আচ্ছা, এবার আসেন বাংলা টাইপ করার পদ্ধতি হলো এইটাই, যে বিজয় অ্যাক্টিভ করতে হবে, ফন্ট সিলেক্ট করতে হবে। এটা হলো বাংলা টাইপ করার পদ্ধতি। এবার আসেন বাংলা টাইপ প্র্যাকটিস করব কিভাবে। যেহেতু পদ্ধতিটা জানা হয়ে গেছে, এখন প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মানে কি, যে কোন বাটনের মধ্যে কোন বর্ণমালাটা আছে সেটা আমাদেরকে মুখস্থ করতে হবে। তবে আমরা প্রতিটা ভাষায় বিগত যে 3টি ভাষা শিখেছিলাম সে 3টি ভাষায় কিন্তু আমরা কোনো শিফট বাটন ছাড়া, অল্টা বাটন ছাড়াই নরমালি আমাদের বাটনগুলোতে আমাদের বর্ণমালাগুলো চলে আসছে। ইংরেজি ক্ষেত্রে ইংরেজি বর্ণমালাগুলো চলে আসছে, কারো সাহায্য লাগার প্রয়োজন হয়নি। আরবি ক্ষেত্রে খুব সহজে আমরা বাটনগুলোর মাধ্যমে বর্ণমালাগুলো শিখেছি। উর্দু ক্ষেত্রে উর্দুর যে সকল বর্ণগুলো আরবি স্টাইল সেগুলো আমরা আরবির মাধ্যমে শিখেছি। আর যেগুলোতে আমাদের এক্সট্রা ভাবে আমাদের কাস্টমাইজ করে সেট করতে হয়, লেআউট তৈরি করতে হয়, সেটা আমরা অল্টারের মাধ্যমে সেট করেছি। কিন্তু এখন আমাদের যে বিষয়টা সেটা হলো বাংলা বর্ণমালা যেহেতু অনেক, সেই হিসেবে প্রত্যেকটা বর্ণমালা আমাদেরকে কি করতে হবে, সেগুলো বর্ণমালা আমাদেরকে মুখস্থ করতে হবে। প্রত্যেকটা বাটনের মধ্যে আমাদের 2টা করে বর্ণমালা আছে, প্রতিটা বাটনের মধ্যে। আরবি কিন্তু প্রতিটা বাটনের মধ্যে 2টা বর্ণ ছিল না, তবে কিছু কিছু বর্ণমালা যুক্ত বর্ণ ছিল বা সিম্বল ছিল, বাট 2টা করে বর্ণ ছিল না। তাহলে কিন্তু আর বাংলার ক্ষেত্রে সেটা 2টা করে বর্ণ আছে, যেহেতু আমাদের বর্ণমালা অনেক, স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে, যুক্ত বর্ণ আছে, অনেকগুলো বর্ণ আছে। তাহলে বর্ণমালাকে কিভাবে শিখবো? যেমন প্রথমে আমরা কাজ করলাম, বিজয় করলাম, কন্ট্রোল অল্টার বি বাটন দিয়ে বিজয় করলাম, এরপর ফন্টটাকে সিলেক্ট করলাম, 2টা কাজ করলাম। 3rd নাম্বার হলো এখন আমরা শিখবো বাংলা টাইপটা। কিভাবে শিখবো? ঠিক যেভাবে আমরা আমাদের পূর্বে টাইপগুলো শিখেছিলাম, অর্থাৎ জে কে এল সেমিকোলন টাইপ করব, সেখানে মধ্যে আসবে ক ত দ সেমিকোলন। এভাবে আমরা এটা লিখে যাব 5 মিনিটের মতো। ক ত দ সেমিকোলন, ক ত দ সেমিকোলন, ক ত দ সেমিকোলন, ক ত দ সেমিকোলন, ক ত দ সেমিকোলন লিখে যাব 5 মিনিট। এরপরে বাম পাশেটা লিখবো আকার রসিকার রসিকার রিকার, আকার রসিকার রসিকার রিকার, আকার রসিকার রসিকার রিকার। অর্থাৎ এফ ডি আসে বাটনের মধ্যে যে সকল বর্ণগুলো আছে, এটা আমরা লিখে যাব 5 মিনিট। যখন আমাদের ডান বাম 5 মিনিট হয়ে যাবে, এরপর শুরু করবো আমরা মিডলে যে 2টা বর্ণ বাটন আছে এইচ এবং জি, সেই বাটনগুলো আমরা টাইপ করবো। এইচ এর মধ্যে আছে ব এবং জির মধ্যে আছে হসন্ত, এইচ জি এইচ জি এইচ জি এইচ জি, এটা আমরা লিখে দেবো 5 মিনিট। যখন আমাদের মিডল লাইনে 15 মিনিট টাইপ প্র্যাকটিস হয়ে যাবে, এরপর আমরা চলে যাব টপ লাইনে। ওয়াই এর মধ্যে পাবো আমরা চ এবং ইউর মধ্যে পাবো বর্গীয় জ, আয়ের মধ্যে পাবো হ, ওর মধ্যে পাবো গ এবং পির মধ্যে পাবো আমরা বসিন্দ র। এটা লিখে দেবো আমরা চ জ হ গ ডসিন্দ র, চ জ হ গ ডসিন্দ র। এটা আমরা লিখে দেবো 5 মিনিট। এবার চলে যাব আমরা টপ লাইনের লেফট সাইড, অর্থাৎ বাম পাশে। টির মধ্যে থাকবে ট, আর এর মধ্যে থাকবে প, এর মধ্যে থাকবে ড, ডব্লিউ এর মধ্যে থাকবে অন্ত্যেষ্টিয় জ এবং কিউর মধ্যে থাকবে উম।
ট প ড অন্তস্থ জ ম, এটাও লিখে যাবো আমরা 5 মিনিট। যখন এটা একটা 5 মিনিট টাইপ হয়ে যাবে, এবার আমরা চলে যাব বটম লাইনে। বটম লাইনে আমরা শুরু করব বাম হাতের চশমাওয়ালা বিতে আছে দন্তীয় ন এবং ভিতে আছে র, সিতে আছে একার, ওতে আছে রফলা, এক্সে আছে র ও এবং জেতে আছে রফলা। অর্থাৎ দন্ত্যান্ন, র, একার ও রফলা। এটা আমরা লিখে যাব 5 মিনিট। 5 মিনিট শেষ, এবার আমরা চলে যাব ডান পাশে। অর্থাৎ এন এর মধ্যে আছে দন্তীয় স, এম এর মধ্যে আছে ম, তারপরে বাকি বর্ণগুলো অলরেডি আমরা জানি, অর্থাৎ কমা, ডট, অবলিক, যেটা আমরা ইংরেজি শিখেছিলাম। এটা আমরা লিখে যাব 5 মিনিট। তাহলে টোটালি আমাদের 35 মিনিট কোনো শিফট, অল্টার, কন্ট্রোল ছাড়াই আমরা টাইপ করতে পেরেছি। যখন আমাদের টাইপ করা শেষ, এবার আমরা চলে যাব সেকেন্ড বাটনগুলোতে। সেকেন্ড বাটন বলতে বলেছিলাম প্রতিটা বাটনের মধ্যে উপরে এবং নিচে দুইটা করে বর্ণমালা থাকে। যেমন কর মধ্যে আছে খ, তর মধ্যে আছে থ, দর মধ্যে আছে ধ। তার মানে এই যে উপরে যে ইয়েগুলো আছে অর্থাৎ নিচের মধ্যে, নিচের গুলো আমরা নরমালি কারো সাহায্য ছাড়া লিখে ফেলেছি 35 মিনিট। কিন্তু উপরের বর্ণগুলো লেখার জন্য আমাদেরকে শিফটের সাহায্য নিতে হবে। শিফটের প্র্যাকটিস বিগত 3টা ভাষায় আমরা শিখেছি। ইংলিশ টাইপ, আরবি টাইপ, উর্দু টাইপে আমরা শিফট ভাবে প্র্যাকটিস করেছি। ইংলিশ টাইপে আমরা প্র্যাকটিস করেছি ছোট হাতে বড় হাতে লেখার ক্ষেত্রে, আর আরবি ক্ষেত্রে আমরা শিখেছিলাম আরবির যুক্ত বর্ণ এবং সিম্বল গুলোর ক্ষেত্রে প্র্যাকটিস করেছি। উর্দু ক্ষেত্রে সেম অবস্থায় আমরা প্র্যাকটিস করেছি। বাট আমাদের বাংলা ক্ষেত্রে আমাদের এটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এর কারণ হলো যেহেতু আমাদের বর্ণমালা এখনো অনেকগুলো বাকি আছে। যেমন আমরা ঠিক পূর্বের যেভাবে কিছু সময় আগে আমরা আলোচনা করেছিলাম ডান পাশ থেকে বাম পাশে, মিডল, উপরে, এবার সবগুলো 35 মিনিট প্র্যাকটিস করেছি, ঠিক সেভাবেই আমরা এখন শিফট বাটন ধরে ধরে সবগুলো প্র্যাকটিস করব। কিভাবে শিফট বাটন ধরে ধরে প্র্যাকটিস করব? যেমন ডান হাতের উপরে, মিডলে, নিচে কোনো বাটন যদি টাইপ করতে হয় অবশ্যই বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শিফট বাটন ধরে রাখবো, তারপর গিয়ে ওই বাটনটা প্রেস করব, ফলে ওই বাটনের উপরের বর্ণটা তখনই আসবে। সেম ভাবে আমাদের বাম পাশে যদি উপরে, মিডলে কিংবা বটমে যদি কোনো বাটন বর্ণমালা আনতে চাই, তাহলে অবশ্যই ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে সেই বাটনটা ধরতে হবে। এরপরে কি আমাদেরকে সেই বাটনে প্রেস করতে হবে, তবে আমাদের উপরের বর্ণমালাটা আমাদের আসবে। এবার আসেন আমরা টাইপ করি। আমাদের টাইপ করার জন্য আমাদেরকে যেতে হবে এখন বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শিফট বাটন ধরলাম, এরপর টাইপ করলাম জে থেকে। জে এর মধ্যে আছে খ, কে এর মধ্যে আছে থ, এরপর আছে আপনার এল এর মধ্যে আছে ধ, সেমিকোলনের মধ্যে আছে ক্লোন। খ, থ, ধ, সেমিকোলন, খ, থ, ধ, ক্লোন। এটা আমরা লিখে দেব 5 মিনিট। চলে যাব বাম পাশে এফ ডি এস এর মধ্যে, তবে শিফট বাটন ধরতে হবে এখন ডান পাশে। ডান পাশে কনিষ্ঠ শিফট বাটন ধরলাম, সর, দীর্ঘিকার, দুরুকার, রেফ, সর, দীর্ঘিকার, দুরুকার, রেফ। এটা আমরা লিখে দেব 5 মিনিট। তাহলে আমাদের 5 মিনিট করে 10 মিনিট হয়ে গেল। মিডল আর দুইটা বাটন আছে, এইচ এবং জি। এইচ এর মধ্যে আছে ভ এবং জি এর মধ্যে আছে দাড়ি। ভ দাড়ি, ভ দাড়ি। ভ লেখার জন্য বাম হাতে কনিষ্ঠ আঙ্গুল এবং দাড়ি লেখার জন্য ডান হাতে কনিষ্ঠ আঙ্গুল। এভাবে আমরা লিখে যাবো এটা 5 মিনিট। চলে যাব টপ লাইন। টপ লাইনে ওয়াই ইউ থেকে শুরু, ছ, ঝ, ইয়, ঘ, বসিন্ডর। এটা আমরা লিখে যাব 5 মিনিট। 5 মিনিট লেখার পরে চলে যাবো বাম পাশে, অর্থাৎ টি আর থেকে ঠ, ফ, ঢ, অন্তস্থ জ, অনুস্বর। এটা লিখে যাবো আমরা 5 মিনিট। যখন এটা 5 মিনিট হয়ে যাবে চলে যাবো বটম লাইনে। চশমাওয়ালা বি এর মধ্যে আছে মূর্ধন্য, ভির মধ্যে আছে ল, এরপরে সির মধ্যে আছে ঐকার, আর এক্স এর মধ্যে আছে ওকার, আর জেটের মধ্যে আছে জফলা। এটা আমরা লিখে যাবো 5 মিনিট।
চলে যাব বাম পাশে। এন এর মধ্যে আছে পেট কাটা মূর্ধন্য ষ এবং এম এর মধ্যে আছে তালব্য ষ। বাকিগুলো কমা ডট অবলিক, যেটা আমরা পূর্বে প্র্যাকটিস করেছি, এটা আমরা লিখে দেবো 5 মিনিট। তাহলে মোটামুটি বর্ণমালা, আমাদের অনেকগুলো বর্ণমালা বাংলা বর্ণমালা আমাদের হাতের মুঠে চলে আসছে। এখন আমরা কাজ করতে পারবো। আমাদের কোন বাটনের মধ্যে কোন বাংলা বর্ণমালা, ছোট উপরে বর্ণমালাটা কোন জায়গায় আছে, নিচের বর্ণমালাটা কোন জায়গায় আছে, সেটা আমরা এখন ক্লিয়ার। তবে এখনো পর্যন্ত কিন্তু বাংলা অনেকগুলো বর্ণমালা বাকি আছে, সেগুলোকে বলা হয় যুক্ত বর্ণমালা। এই যুক্ত বর্ণমালাগুলো লেখার জন্য আমাদেরকে অবশ্যই ভিন্ন একটা সিস্টেম অবলম্বন করতে হবে। এখন দেখেন, আপনি মোটামুটি মূল বর্ণমালা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মোটামুটি আয়ত্ত করে ফেলেছেন। তবে এখন আপনি রিডিং লিখবেন। রিডিং লেখার জন্য আপনাকে যখন আর লিখতে যাবেন তখন আপনার যুক্ত বর্ণ এসে আপনাকে ঝামেলা করবে। কি ধরনের ঝামেলা করবে? যেমন আমি ডাইনাতে কোণের শিববাদ ধরলাম, স্বর দিলাম, তারপর স্বরের মধ্যে আমার আকার আছে, আমি আকার দিলাম, ম দিলাম, আকার দিলাম, র দিলাম, তাহলে কি আসলো? আমার আসলো। আমি এখানে স্পেস দিলাম। আমি এখন এই যুক্ত বর্ণ লিখবো জ্ঞান। আমার জ্ঞান সবচেয়ে কম, তার মানে হলো জ্ঞান লেখার জন্য জ্ঞানটা আমার যুক্ত বর্ণ। তাহলে আমার কি করতে হবে? এখন যুক্ত বর্ণ করার জন্য, যুক্ত বর্ণ অ্যাড করার জন্য, তৈরি করার জন্য সিস্টেমটা জানতে হবে। যুক্ত বর্ণ কিভাবে তৈরি করে? যুক্ত বর্ণ তৈরি করার সিস্টেম হলো 2-3টা। একটা সিস্টেম হলো প্রত্যেকটা যুক্ত বর্ণের মধ্যে কিছু কিছু যুক্ত বর্ণের মধ্যে আছে হসন্ত প্রয়োজন হয় না, সরাসরি সে যুক্ত হয়ে যায়। আর কিছু কিছু যুক্ত বর্ণ আছে মিডলে হসন্ত ব্যবহার করতে হয়। কিছু কিছু যুক্ত বর্ণ আছে প্রথমে হসন্ত ব্যবহার করতে হয়। যেমন আপনি হৃদয় করবেন, হয় রিকা দিলে আপনার রি চলে আসলো। এটা ভালো করে খেয়াল করবেন। আমি কিন্তু এখানে ব্যবহার করেছি সরাসরি স্পেস ব্যবহার না করে সরাসরি ব্যবহার করেছি রিকার, ফলে আমার হৃদয়ের বর্ণ যুক্ত বর্ণটা আসলো। এভাবে দেখেন, আমি যদি এখন এ লিখতে চাই তাহলে আমাকে আগে দিতে হবে হসন্ত, তারপর দিতে হবে একার, ফলে আমার কি আসলো? এ আসলো। তো কিভাবে লিখলাম? আগে দিলাম হসন্ত, সাথে সাথে একার দিলাম, সমান সমান আমার আসলো এ। তাহলে এটা হলো দ্বিতীয় নিয়ম। মানে একটা নিয়ম, প্রথমটা নিয়ম ছিল হসন্ত ছাড়া, দ্বিতীয় নিয়ম হলো শুরুতে হসন্ত, তৃতীয় নিয়ম হলো মিডলে হসন্ত। যেমন মঞ্চ, আমি ইয়া হসন্ত যখন চ দিব তখন আমার এই যুক্ত বর্ণটা আসবে যখন আমি মঞ্চ লিখবো। এই জন্য আমাকে কি করতে হবে? আগে ইয়া দিতে হবে, তারপর হসন্ত দিতে হবে, তারপর চ দিতে হবে, তবে আমার এই যুক্ত বর্ণটা আসবে। এটা হলো মিডলে হসন্ত। একটু ভালো করে খেয়াল করবেন। আমাকে যুক্ত বর্ণ তৈরি করার জন্য 3টা সিস্টেম থেকে কোন একটা সিস্টেম অবলম্বন করতে হবে। কোন একটা সিস্টেম বলতে কিছু কিছু যুক্ত বর্ণ সিস্টেম হলো প্রথমে হসন্ত, কিছু কিছু যুক্ত বর্ণ আছে মিডলে হসন্ত, আর কিছু কিছু যুক্ত বর্ণ আছে কোনো হসন্তই লাগবে না। যেমন হৃদয়, এটা হসন্ত লাগে না, কিন্তু যখন এ লিখবেন এই তখন আপনাকে শুরুতে হসন্ত দিয়ে তারপর একা দিতে হবে। যখন মঞ্চ, গঞ্চ, লঞ্চ এগুলো লিখবেন তখন আপনাকে মিডলেই হসন্ত দিতে হবে। এভাবে আপনি যুক্ত বর্ণগুলো লিখবেন। এখন আসেন, আমার হৃদয়, আমি হসন্ত আকার আকার লিখলাম, আমার লিখলাম, হৃদয় লিখলাম, হ দিয়া রিকা দিলাম, দ আমার হৃদয়, আমার হৃদয়, আমার আমার হৃদয় লিখলাম। অন্য কিছু, এরপরে আমরা যে অন্য কিছু লিখতে চাই, যেমন আমরা লিখতে চাই আমাদের মঞ্চখানা, লিখলাম আমাদের মঞ্চখানা। তাহলে দেখেন, এই যে যুক্ত বর্ণ মিডল লিখলাম, যখন আমি ম লিখবো বাকি যুক্ত বর্ণটা আমাকে লিখতে হবে। এই যুক্ত বর্ণগুলোই আপনাকে মুখস্থ করতে হবে। যুক্ত বর্ণগুলো আপনাকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। তবে আপনি অনায়াসে বাংলা লেখার ক্ষেত্রে কোনো ধরনের ঝামেলার সম্মুখীন হবেন না। কিন্তু যদি যুক্ত বর্ণগুলো যদি মুখস্থ না রাখেন তাহলে আপনাকে অবশ্যই এই ঝামেলার সম্মুখীন হতে হবে। সেই ঝামেলাটা কিভাবে আপনি সমাধান দিবেন
সেটা যুক্ত বর্ণগুলো মুখস্থ করে। যুক্ত বর্ণগুলো আপনি আরেক জায়গা পাবেন। বাইচান্স যদি আপনি কোনো কারণবশত অনেকদিন আপনি কম্পোজ করলেন না, এর জন্য আপনার যুক্ত বর্ণগুলো ভুলে গেলেন, কিন্তু আপনাকে তো লিখতে হবে। যেমন আমাদের মঞ্চ লিখবেন, আমাদের লিখার পরে ম লিখলেন, কিন্তু এই বর্ণটা পাচ্ছেন না, ভুলে গেছেন, তাহলে আপনি আরেক জায়গায় পাবেন, তবে সেখান থেকে আপনার বের করতে হবে। তবে যারা নিয়মিত টাইপ করবেন তাদের জন্য অবশ্যই যুক্ত বর্ণগুলো মুখস্থ করতে হবে। কয়টা আপনি বের করবেন, সেই যুক্ত বর্ণটা কোথায় পাবেন? সিম্বল বক্স। আমরা কিন্তু অনেকে জানি সিম্বল বক্স থেকে অনেকগুলো কাজ করা যায়, যেমন মদের চিহ্ন বের করা যায়, তারপরে যুক্ত বর্ণগুলো বের করা যায়, বাংলা যুক্ত বর্ণ বের করা যায়, আরবি যুক্ত বর্ণগুলো বের করা যায়। এরপর আছে আপনার উর্দু ফন্ট সিম্বল গুলো আমরা এড করতে পারি। তাহলে এই বর্ণগুলো আমরা বের করতে পারবো যুক্ত বর্ণগুলো সিম্বলে। আমরা চলে যাবো ইনসার্ট মেনু, এরপর চলে যাবো সিম্বল থেকে মোড সিম্বল। যখন মোড সিম্বলে যাব, যদি আমাদের এখানে আরবি ফন্ট দেখাই, তাহলে আমরা ফন্ট বক্স থেকে ছুটি নামটি সিলেক্ট করব, অথবা সরাসরি উপরে চলে যাব নরমাল টেক্সট। যখন নরমাল টেক্সটে ক্লিক করব, তখন নরমাল টেক্সট মানে হলো আমি যখন যে ভাষায় কাজ করব সেই ভাষাটাই অটোমেটিকলি নরমাল টেক্সটে শো করে। অথবা আমি চাইলে ছুটি নামটি সিলেক্ট করে দিতে পারি, এখান থেকে নিচের দিকে গেলে ছুটি নামটি পাবেন, আপনি এখান থেকে ছুটি নামটি সিলেক্ট করেন। ছুটি নামটি নরমাল টেক্সটের মধ্যে যা যা ছিল ছুটি নামটির মধ্যে তা আসছে, এখানে সবগুলো যুক্ত বর্ণ আছে। যেহেতু আপনি মঞ্চ লিখবেন, তাই মঞ্চের অপশনটা আপনি খুঁজেন, নিচের দিকে যাবেন, উপর দিকে যাবেন, সব জায়গায় আপনি খুঁজে বের করবেন একে যে কোথায় সে আছে। প্রয়োজন এটাকে বড় করে নিলেন, আপনার যদি চোখে কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাকে বড় করে নিলেন। আপনি মঞ্চ করবেন, তাই মঞ্চের অপশনটা দেখেন কোথায় আছে, এই যে মঞ্চ। সিলেক্ট করার পর আপনি ইনসার্ট ক্লিক করবেন, কিবোর্ড নিচের দিকে দেখবেন ইনসার্ট লেখা আছে, আপনি ইনসার্টে ক্লিক করবেন। এই যে ইনসার্টটা আছে, ইনসার্টে যখন ক্লিক করবেন তখনই দেখবেন যে ময়ের পরে এই যুক্ত বর্ণটা অ্যাটাচ হয়ে যাবে আমাদের মঞ্চখানা। এভাবে আপনি কি করবেন? বাংলা লিখবেন। বাংলা যুক্ত বর্ণগুলো আপনাকে এইভাবে একটা একটা করে মুখস্থ করতে হবে। বাংলা যুক্ত বর্ণ লিস্টগুলো আমরা আপনাদের মেসেঞ্জারে দিয়ে দেব, প্রত্যেকে কালেকশনে রাখবেন এবং দেখে দেখে প্র্যাকটিস করবেন। তবে সবগুলো যে মুখস্থ করতে হবে এমন কিন্তু না। আমাদের সচরাচর যেটা আমাদের বেশি ব্যবহার করা হয়, ওই যুক্ত বর্ণগুলো আমাদের মুখস্থ করলে চলবে। একটা দুইটা যখন মুখস্থ করতে থাকবেন, একটা একটা করে সবগুলো মুখস্থ হয়ে যাবে। যখন সবগুলো মুখস্থ হয়ে যাবে তখন আপনার টাইপ করা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন আমরা টাইপ করা শিখলাম, বাংলা কিভাবে টাইপ করব, সেটিং করব, টাইপ করার পূর্বে আমাদেরকে কি কি কাজ করতে হবে, এরপর টাইপ প্র্যাকটিসটা কিভাবে করব সেই বিষয়টা আমরা জানলাম। যখন আমরা বাংলা টাইপটা এভাবে লেখা শুরু করব, যুক্ত বর্ণ যখন আসবে তখন দুই জায়গাতে বের করতে পারবো, একটা হলো সিম্বল থেকে আর আরেকটা হলো আমাদের জেহান থেকে, যেটা আমাদের মুখস্থে আমাদের মেমোরিতে আমরা সেট করে রেখেছি। ওই দুই জায়গা থেকে আমরা সিম্বল বক্সগুলো পাবো। এখানে লিখলাম আমার সোনার বাংলা, আচ্ছা, এভাবে আপনারা লিখে যাবেন, খুব সহজে লিখতে পারবেন যদি সিস্টেমগুলোকে মাথায় রেখে কাজ করেন। এবার আসেন আমরা প্রজেক্টে যাই। আমরা একটা প্রজেক্ট করব আজকে, যে প্রজেক্টটা হলো টেবিল সংক্রান্ত। টেবিল সংক্রান্ত বলতে ইনসার্ট থেকে আমরা টেবিল শিখেছিলাম গত দুইটি প্রজেক্টে। একটি প্রজেক্ট ছিল বায়োডাটা, সেকেন্ড প্রজেক্ট ছিল কায়দা। আপনারা কিন্তু অনেকেই কায়দা কি করেন নাই, হোমওয়ার্ক জমা দেন নাই। আপনি যদি হোমওয়ার্ক জমা না দেন তাহলে এই ব্যর্থতা আপনার, আমাদের না। আমরা চাই থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল আপনাকে ধরিয়ে দিতে, যাতে আপনি নানান সমস্যার সম্মুখীন হলে আমরা সেটা যাতে আপনাকে দেখিয়ে দিতে পারি এটা সমস্যাটা সমাধান এইটা। কিন্তু আপনার ব্যর্থতা, আপনার কম্পিউটার থাকা সত্ত্বেও আপনি হোমওয়ার্ক জমা দিচ্ছেন না, এটা ব্যর্থতা কিন্তু আমাদের না। আমরা আপনার চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে শেখাতে। আজকে যে প্রজেক্টটা আমরা শিখবো সেটা হলো টেবিল সংক্রান্ত। টেবিল সংক্রান্ত প্রজেক্টটা শেখার জন্য
আমাদেরকে একটা প্রজেক্ট দেখতে হবে আগে যে আজকের প্রজেক্টটা আসলে কি। আজকের প্রজেক্টটা দেখেন, আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে আজকের প্রজেক্টটা কেমন হতে পারে। খুব সিম্পল, কোনো ধরনের লেখা নাই, তবে টেবিলের কাজ। এখানে দেখেন টেবিলের কাজ, যদিও বা উপরে নিচে একটা ডিজাইন করা আছে, সেই ডিজাইনটা ইনশাআল্লাহ আমরা দেখাবো। তবে এই টেবিলটার মধ্যে দেখেন এটা পুরোটা একটা টেবিল, কিন্তু কোন টেবিলের মধ্যে মিডলের কাটা আছে, কোনটার মধ্যে বড় আছে, কোনটার মধ্যে ছোট আছে। আমরা এই কাটাকাটি যত আছে সবগুলো শিখবো আজকে। এর জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের ওয়ার্ড ফাইলে। আমরা আমাদের ওয়ার্ড ফাইলটাকে নিলাম, এটাকে ছোট করে নিলাম যাতে পাশাপাশি ভাবে এটা দেখে দেখে আমরা কাজ করতে পারি। এটা দেখার প্রয়োজনও নেই, তারপর আমরা প্রজেক্টটা ওপেন করি, আগে দেখি। এখানে একটা জিনিস খেয়াল করবেন, যখন আমরা কোনো টেবিল তৈরি করব, সেই টেবিলের কলাম কয়টা, রো কয়টা, সেটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। মুখস্থ বলতে গণনার মাধ্যমে দেখতে হবে। যেমন আমার এটার মধ্যে কয়টা কলাম আছে, আপনি এটা কিভাবে বুঝবেন কয়টা কলাম আছে? এখানে তো বোঝার মতো কোনো স্কোপ নেই। স্কোপ আছে, ওই চোখটা আপনার থাকতে হবে। ওই চোখটা যখন আপনার থাকবে, তখনই কেবল আপনি একজন প্রফেশনাল ওয়ার্কার। আর প্রফেশনাল ওয়ার্কার হওয়ার জন্য দেখলেই সে বুঝতে পারে আসলে কাজটা এইভাবে করা হয়েছে, আপনাকে ঠিক সেভাবে বুঝতে হবে। আপনি যখন নর্মালি কোন বায়োডাটা কাজ করেছেন, তখন তো ডাইরেক্ট করেছেন যে এতগুলো কলাম দরকার, এতগুলো রো দরকার, কিন্তু আপনি তো কখনো এই ধরনের কাজ করেন না। এখানে দেখেন, আমরা উপর থেকে আসি, এটা একটা কলাম, সেকেন্ড কলাম, তৃতীয় কলাম, চতুর্থ কলাম, পঞ্চম কলাম, ষষ্ঠ কলাম। তার মানে আমাদের এই প্রজেক্টের মধ্যে 6টা কলাম আছে। রো আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। 8টা রো আছে এবং আপনার 6টা কলাম আছে। আমরা এখন চলে যাব আমাদের কলামে, ইনসার্টে যাব, টেবিল। এখান থেকে চাইলে আমরা এইভাবে দিতে পারবো, এখান থেকে মার্ক করে দিলে আমাদের অটোমেটিক ঘরগুলো আসবে, অথবা সরাসরি আমরা চলে যাব ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিলে আমরা লিখে দেব নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো। নিচে যে কলামগুলো আছে, যে অপশনগুলো আছে, সেটা হলো আমার এই কলাম কিংবা রোটা কতটুকু পরিমাণে দূরত্ব থাকবে সেটা নির্ণয় করে দেওয়া। এটা আমাদের ধরার প্রয়োজন নেই, এটা অটোমেটিকলি থাকবে, যার যার অনুযায়ী সে নিয়ে নেবে। এরপর আমরা কাস্টমাইজ করে দিতে পারবো। কলাম দরকার আমাদের 6টা, আর রো দরকার আমাদের 8টা, যেহেতু আমরা ডাইন বামে রো হিসাব করেছিলাম 8টা। ওকে বাটন প্রেস করলাম। ওকে বাটন প্রেস করার পরে আমরা এটা ওকে বাটন প্রেস করলাম। এবার আসেন আমরা এই প্রজেক্টটা দেখি, পাশাপাশি করি এটাকে, তাহলে আমরা খুব সহজে কাজটা করতে পারবো। আমাদের এই ঘরগুলো, যেমন এই ঘরটা ঠিক আছে, সেকেন্ড ঘরটা ঠিক আছে, তারপর ঘরটা ঠিক আছে, তারপর ঘরটা ঠিক আছে। তার মানে বাম পাশে যে কলামের যে ঘরগুলো আছে, কলামগুলো যা আছে তাই থাকবে। তারপর কলামে যান, তারপর কলামের নিচের একটা কলাম, নিচের কলামের 3টা কলাম আমার অ্যাডজাস্ট করতে হবে। এখানে খেয়াল করেন ওয়ার্ক কোড, এই যে ওয়ার্ক কোডের নিচে যে 3টা ঘর ছিল, 3টা ঘর সমপরিমাণ সেকেন্ড কলাম রোটা আমাদের অ্যাডজাস্ট হয়েছে। আমরা এই 2টা 3টা কলামকে অ্যাডজাস্ট করার জন্য আমরা চলে যাব লেআউট, এরপর সেখান থেকে আমরা চলে যাব মার্জ সেল। মার্জ সেলের কাজ হলো একাধিক সেলকে অ্যাডজাস্ট করে, একাধিক সেলকে অ্যাডজাস্ট করে। একাধিক সেল বলতে কি, প্রতিটা ঘর মানে হলো একটা সেল। আর এই সিরিয়ালে যদি আপনি ধরেন তাহলে এটাকে বলতে হবে কলাম। যদি এইভাবে যদি আপনি হিসাব করেন তাহলে আপনাকে ধরতে হবে রো। এক্সাম্পল, আপনি কোন একটা ডেস্কের মধ্যে মাপ নেবেন, সেই ডেস্কের মাপ নেওয়ার জন্য আপনাকে পাশাপাশি ভাবে এক ধরনের মাপ নিতে হবে, পাশের আবার আপ আপ ডাউনটা এক ধরনের মাপ নিতে হবে, এবং টেবিলের উপর থেকে নিচে আরেক ধরনের মাপ নিতে হবে। এখন যদি আপনি টেবিলটা ঘোরাই দেন তখন কিন্তু আপনার মাপটা আবার ভিন্ন রকম হয়ে যাবে। ঠিক হিসাবটা হলো এইটা, যে আমরা যে টেবিলটা তৈরি করি, আসলে টেবিলের কলাম কোনটা, রো কোনটা, অনেকে কিন্তু বুঝি না। এই জন্য যে আমরা মনে করি যদি আমরা এটাকে ধরি কলাম 1 2 3 4, তাহলে তো আমার এখানে এতগুলো কলাম প্রয়োজন। আসলে না, যদি আপনি এইভাবে ধরেন, মানে আপনার চক্ষুটা যদি এইদিকে এইভাবে চোখ বুলান, তাহলে আপনাকে বুঝতে হবে এই সিরিয়ালকে বলা হয় মূলত কলাম, যেটা আমরা পত্রিকায় পড়ি। আর যদি আমরা এই সিরিয়াল এইভাবে ধরি, তখন আমাদের বুঝতে হবে লাইন বা রো, যেটা আমরা পত্রিকায় পড়ি। যেমন পত্রিকায় একটা কলাম পড়ি, সেই কলামের মধ্যে একটা লাইন শেষ, আবার নিচে আবার লাইন, নিচে আবার লাইন, নিচে আবার লাইন, এইভাবে আমরা নিচের দিকে পড়তে থাকি।
ঠিক আমাদেরও এই প্রত্যেকটা মানই হলো এই সিরিয়ালের পুরোটা কলাম, আবার এটা হলো একটা একটা করে আবার রো। এই সিরিয়াল যদি আমরা এভাবে ধরতে চাই, এভাবে ধরতে গেলে আমাদের কলাম। আর যখন আমরা ডান থেকে বাম দিকে সিরিয়াল ধরতে যাব তখন আমাদের বলতে হবে রো। আর শুধুমাত্র একটা ঘরকে বলা হয় সেল, আর পুরো প্রজেক্টটাকে বলা হয় টেবিল। পুরো প্রজেক্টটাকে বলা হয় টেবিল। উপর থেকে নিচে সিরিয়ালকে বলা হয় কলাম, ডান থেকে বাম দিকে সিরিয়ালকে বলা হয় রো, শুধুমাত্র প্রত্যেকটা ঘর ছোট ছোট ঘরগুলোকে বলা হয় সেল। আর এইভাবে একাধিক সেলকে যদি আপনি অ্যাডজাস্ট করতে চান তাহলে আপনাকে মার্জ সেল কমান্ডটা ব্যবহার করতে হবে। মার্জ সেলের কাজ হলো একাধিক সেলকে অ্যাডজাস্ট করা। এখন দেখেন পরবর্তী প্রজেক্ট এটা দেখেন, পরবর্তী ঘরটা সিঙ্গেল আছে, সিঙ্গেল থাকবে, এরপরে সিঙ্গেল আছে, এটাও সিঙ্গেল থাকবে। আচ্ছা, তারপরে ঘরে ঘরে আসেন তৃতীয় রো। এটা হলো তৃতীয় রো আমাদের। তৃতীয় রোর মধ্যে দেখা যাচ্ছে দুইটা কলামের অর্থাৎ উপর দুইটা সেল অ্যাডজাস্ট করা হয়েছে। দুইটা ঘরকে সিলেক্ট করার পর আমরা মার্জ সেল ক্লিক করব। মার্জ সেল যখন ক্লিক করব তখন এই দুইটা ঘর অ্যাডজাস্ট হয়ে গেল। পরবর্তী ঘরটা সিঙ্গেল থাকবে, আবার পরবর্তী দুইটা সেল আবার অ্যাডজাস্ট হবে। আমরা পরবর্তী দুইটা সেলকে সিলেক্ট করার পর মার্জ সেল ক্লিক করব, তখন আমাদের দুইটা ঘর আবার অ্যাডজাস্ট হয়ে গেল। এভাবে তারপরে সিরিয়ালের ঘরগুলো আবার সিঙ্গেল সিঙ্গেল আছে সবগুলো। আচ্ছা, তারপরে ঘরে আসেন। তারপরে ঘরটাকে পুরোটাকে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনি এটা পুরোটাকে সিলেক্ট করার পর মার্জ সেল ক্লিক করেন, তাহলে পুরোটা একটা হয়ে গেল। তারপরে ঘরগুলো সবগুলো একটা হয়ে গেল, তবে বাম পাশে সিরিয়াল একটা, এখান থেকে সেকেন্ড ঘর থেকে আবার অ্যাডজাস্ট মার্জ সেল, পরে ঘরটাও মার্জ সেল, পরে ঘরটাও মার্জ সেল। আচ্ছা, তাহলে এখন দেখেন মোটামুটি আমার এই ফরম্যাটটা দাঁড় করিয়েছে। এবার আমি লিখে ফেলি, তখন আমরা ক্লিয়ার বুঝতে পারবো। লেখার জন্য আমরা এটাকে একটা জুম করি, এখানে লিখলাম নেম, দেখেন এই যে ঘরের যে লেখাগুলো আছে সেম নিচে দুইটা ঘরের লেখা। তাহলে আমরা কি করব, এই লেখাটাকে সিলেক্ট করব, ক্লিক করব কপি, হোম মেনুতে যাব। হোম মেনুতে যাওয়ার পর আমরা ক্লিক করব কপি। এই যে একটা ফাইল কেচির নিচে দেখতে পাচ্ছেন একটা ফাইল, দুইটা ফাইল অ্যাডজাস্ট করা, এটার নাম হলো কপি। আপনি যখন কপিতে ক্লিক করবেন এই পরিমাণ লেখাটা হুবহুব আপনার হাতের মুঠে চলে আসলো। এখন আপনি চাচ্ছেন এই দুইটা ঘরের মধ্যে এটাকে সেটিং করতে, সেম জিনিস। তাহলে আপনি দুইটা ঘরকে সিলেক্ট করার পর আপনি ঠিক ফাইলে বাম পাশে দেখবেন একটা ক্লিপবোর্ড, হার্ডবোর্ড, সেই হার্ডবোর্ডের নাম হলো পেস্ট, আপনি পেস্টে ক্লিক করবেন, ফলে সেম লেখাটা এখানে ডুপ্লিকেট কপি হয়ে যাবে। বাম পাশের লেখাগুলো শেষ, উপরে আমাদের কিছু লেখা বাকি আছে এই সাইডে, আমরা এই লেখাগুলো লিখে ফেলবো। এই লেখার মধ্যে এই ঘরের মধ্যে কোন কোন ঘরের মধ্যে কি লেখা আছে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের। আচ্ছা, এখন দেখেন আমরা মোটামুটি আমাদের এই প্রজেক্টটার মতো করেছি, তবে এই প্রজেক্টের ঘরগুলো একটু বড় বড় মনে হচ্ছে, বাট আমাদের ঘরগুলো
ছোট ছোট মনে হচ্ছে। আমরা কিন্তু সবাই জানি আমাদের ঘরগুলোকে নিচের দিকে ধরে কিভাবে টান দিয়ে বড় করতে হয়, কিন্তু এটা আমরা সকলে জানি। তারপর আমরা একবার দেখে নিচ্ছি যে আমাদের এই টেবিলের মধ্যে দুই কোণার মধ্যে দুইটা অপশন থাকে। একটা হলো সিলেকশন অপশন, যেটা এই যে ক্রস বাটনটা, যেটা ক্লিক করলে আমাদের এই পুরো টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। আরেকটা হলো আমার এই এটাকে হলো আপ ডাউন অপশন, অর্থাৎ যেটা আমি আমার এই টেবিলটাকে আমি চাইলে ছোট বড় করতে পারবো টান দিয়ে। আমি এটাকে ছোট বড় করার জন্য আমি এটাকে বড় করে টান দিলাম, নিচের দিকে আমি আরো একটু দিকে টান দিই, তাহলে আমার কাজটা মোটামুটি হবে। এখন দেখেন আমার এই কাজটা মোটামুটি। এখন দেখ আরেকটা বিষয় দেখেন, প্রতিটা ঘরের মিডলে কিন্তু এই লেখাগুলো প্রতিটা ঘরের। তাহলে প্রতিটা ঘরে বলতে যে যে ঘরগুলোতে আছে আমরা সেই ঘরগুলো এবং সিলেক্ট করে, যেমন এখান থেকে এই পর্যন্ত এই ঘরগুলোতে মিডল পর্যায়ে আছে। সিলেক্ট করার পর আমরা চলে যাব লেআউট, এরপর আমরা চলে যাব অ্যালাইন সেন্টার। তারপর আসেন এই লেখাটা উপরে আছে, বাকি নিচের লেখা এই তিনটা লেখাও কিন্তু মিডল পর্যায়ে আছে, আমরা এটা মিডল পর্যায়ে দিয়ে দেব, সেন্টারে ক্লিক করলাম। আর এই লেখাগুলো কোথায় আছে? টেবিলের নিচের অংশে আছে। আমরা এখান থেকে নিচের অংশ, লেফটের নিচের অংশে সেট করে দিলাম, দেখেন নিচের অংশে চলে আসলো। তবে দেখেন ডেটটা কিন্তু আপনার আরেকটু ফাঁকা। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই ডেটটা শুরুতে কার্সরটাকে রাখার পরে আমরা টেপ বাটন দিয়ে দেব। তবে এইখানে টেপ দেওয়ার জন্য আমাদেরকে কন্ট্রোল বাটন ব্যবহার করতে হবে। কেন? আমরা যদি টেপ বাটন ক্লিক করি তাহলে আমাদের কার্সরটা পরবর্তী কলামে চলে যাবে, পরবর্তী সেলে চলে যাবে। আর যদি কন্ট্রোল টেপ বাটন প্রেস করি তাহলে আমার এই লেখাটাই ডান দিকে সরতে থাকবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই। এই যে মোটামুটি আমরা কাজটা করলাম, আমাদের ডেসক্রিপশনের এটা একটু নিচের দিকে নামিয়ে দিলাম, মোটামুটি আমাদের একটা কাজ হয়ে গেল। আমরা উপরে একটু জায়গা ফাঁকা করি। এখানে আমাদের একটা লেখা আছে, সেই লেখাটা আমরা লিখে ফেলি, যেমন এমপ্লয়। টার্নওভার অ্যাপ্লিকেশন ফ্রম, এটাকে আমরা মিডল পর্যায়ে নিয়ে আসলাম এবং এটাকে আমরা একটা কালার করে নিলাম, বড় করে নিলাম। এটা ওরা ব্লু কালার ব্যবহার করেছে, আমরা ব্লু কালার ব্যবহার করব। আচ্ছা, এবার আসেন একটা ডিজাইন করতে চাই আমরা এখানে। যেহেতু মোটামুটি কাজটা করেছি, আমরা উপরে নিচে একটা ডিজাইন করব। উপরে নিচে আমাদের ডিজাইনটা করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ইনসার্ট মেনু। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে আমরা চলে যাব শেপে যাব। শেপে ক্লিক করার পর আমরা এটা কাছাকাছি আমরা একটা ডিজাইন নিয়ে নেব, যে কি ধরনের কাছাকাছি ডিজাইন আছে সেটা আমরা একটু দেখব। এখানে অনেক ধরনের শেপের স্টাইল পাবেন, আপনি কাছাকাছি যদি কোনো ডিজাইন পান তাহলে মোটামুটি এখান থেকে শেপগুলো চুজ করে নেবেন যে আপনার পছন্দ অনুযায়ী। যেমন আমরা এই ডিজাইনটা নিলাম, আমরা এটাকে উপরে সেট করতে চাই। আমরা অ্যারো চিহ্নের মাধ্যমে এটাকে একটু ঘুরিয়ে দিলাম। আরো এখানে অনেক ধরনের ডিজাইন গুলো আছে, আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন যে আপনার শেপ গুলো কেমন আছে বা কোন স্টাইলটা দিলে আপনার কাছে পছন্দ হবে, সেই জিনিসটা আপনি এখান থেকে দেখে নেবেন। এখানে যদি আরো কিছু অ্যাড করতে চান সেটা আপনি পারবেন, একাধিক শেপ গুলো আপনি অ্যাড করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। আপাতত আমরা এখানে একটা এটা বসিয়ে দিলাম। আমরা যদি এখানে কোনো কালার দিতে চাই তাহলে আমরা
ফরম্যাটে চলে যাব। এখানে নিচের দিকে দেখেন অনেক ধরনের ডিজাইন কালার পাবেন, আবার একাধিক কালার আপনি এখানেও পাবেন, যেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে কিভাবে আপনি এটাকে পরিবর্তন করবেন। আপাতত আমরা এটাকে কালো করে রাখলাম, বা এই কালার দিয়ে রাখলাম, ব্লু কালার। এই হলো আমাদের একটা প্রজেক্ট। মোটামুটি আমরা এই ধরনের একটা প্রজেক্ট যখন করতে পারবো, তখন আমাদের আমরা আরো অনেক ধরনের স্টাইল গুলো পাবো। এগুলো সবগুলো কিন্তু আপনি করতে পারবেন, বাকি একটু সময় লাগবে। এই বিষয়ের উপর যেটা আজকে আমরা আলোচ্য বিষয় ছিল না, এর জন্য আমরা এই বিষয়ের উপর আলোচনা যাব না। এখানে একটা দিক দেখেন, মূলত আজকে বিষয় ছিল আমাদের যে আমরা কিভাবে একটা টেবিলকে মার্চ করব, অর্থাৎ কিভাবে একাধিক সেলগুলোকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। আবার যদি আমরা চাই যে এটাকে এই অংশটা, উপরে এই অংশটাকে আমরা আলাদা করে ফেলবো নিচের অংশ থেকে সম্পূর্ণ, তাহলে আমরা রিজনে ক্লিক করব। এরপরে আমরা চলে যাব লেআউট। লেআউট থেকে আমরা ক্লিক করব স্প্লিট টেবিল। স্প্লিট টেবিল মানে হলো আপনার টেবিলটাকে সে ডিভাইডেড করবে। যেমন দেখেন এটা একটা আলাদা টেবিল হয়ে গেছে, এখন এটা আলাদা একটা টেবিল। একাধিক ঘরগুলোকে যদি আপনি এভাবে আলাদা বিভক্ত করতে চান, স্প্লিট টেবিলটা ব্যবহার করবেন। স্প্লিট সেল কাকে বলে? স্প্লিট সেল বলা হয় যেমন আমার এই ঘরের মধ্যে দুইটা ঘর দরকার, তাহলে সেই ক্ষেত্রে আপনি স্প্লিট সেল ক্লিক করবেন। এখানে লিখে দিবেন কয়টা কলাম কয়টা রো দরকার। যেমন 2 একে 2, তার মানে দুইটা সেল দরকার। যদি 4টা ঘর দরকার, তাহলে আপনি 2 2 দিবেন, তাহলে 4টা ঘর হবে। 2 2 দিলাম, ওকে বাটন প্রেস করলাম। দেখেন একটা সেলের ভিতরে এখন 4টা সেল হয়ে গেল। স্প্লিট সেলের কাজ হলো কোন একটা সেলের ভিতরে একাধিক সেল তৈরি করার জন্য ব্যবহার করা হয়। আর স্প্লিট টেবিলের কাজ হলো আপনার টেবিলের কোন একটা অংশকে ডিভাইডেড করার জন্য, আলাদা আলাদা করার জন্য স্প্লিট টেবিল ব্যবহার করবেন। এই মধ্যে যদি আপনি একটা টেবিলের মধ্যে থাকেন, যেমন আপনার এখানের মধ্যে আমি এটাকে আলাদা করে নিলাম, এই অংশটা আলাদা করে নিলাম স্প্লিট টেবিলের মাধ্যমে আমার প্রয়োজন অনুযায়ী। এখানে দেখা যাচ্ছে আমার বর্তমানে এই টেবিলটার মধ্যে দুইটা কলাম, একটা কলাম এই যে বড় সরো, আরেকটা কলাম ছোট, কিন্তু আমি চাচ্ছি যে এইটা ডান পাশে আরেকটা কলাম বাড়াতে চাই। তাহলে আমার কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাকে এই যে কমান্ড গুলো আছে, কমান্ড গুলো খেয়াল করতে হবে। এটা ইনসার্ট বিলো মানে হলো আমার এই কলামের, আমার এই রোর নিচে আরেকটা রো বাড়বে। আর ইনসার্ট যদি আমরা ইনসার্ট অ্যাবভ ক্লিক করি, তাহলে আমার এই রোর উপরে একটা ঘর, আলাদা একটা রো বাড়বে। যেমন ইনসার্ট অ্যাবভ ক্লিক করলাম, ফলে আমার এই ঘরের উপরে আরেকটা ঘর হয়ে গেল। এভাবে যদি আমি এটা নিচে করতে চাই, তাহলে আমি ইনসার্ট বিলোতে ক্লিক করব, তাহলে কি হবে? ঠিক এই রোর নিচে আরেকটা রো তৈরি হয়ে যাবে। আর যদি ডান বাম মানে হলো কলাম, উপর নিচ মানে হলো রো, আমি ডান বাম কলাম বাড়াতে চাই, তাহলে ইনসার্টে কোন পাশে বাড়াতে চাই? আমার এই ঘরের ডান পাশে, তাহলে আমি ইনসার্ট রাইটে ক্লিক করব, তাহলে আমার ডান পাশেরটা কলাম বাড়বে। আর যদি বাম পাশে বাড়াতে চাই, তাহলে ইনসার্ট লেফটে ক্লিক করবো, তাহলে আমার বাম পাশে একটা কলাম বাড়বে। তো এই যে ডান বাম উপর নিচ বলতে আমরা কি বুঝি? যেই ঘরের মধ্যে আমাদের কার্সরটা থাকবে, যেই ঘরের মধ্যে আমাদের কার্সরটা থাকবে, সেই ঘরের উপর নিচ ডান বাম বলতে বোঝানো হয়। তাহলে আমরা এভাবেই ডান বাম উপর নিচে যেতে পারবো। যদি আমরা ডিলিট করতে চাই, তাহলে আমরা কি ডিলিট করতে চাই? তাহলে আমরা ডিলিট অপশনে যাব। ডিলিট অপশনের মধ্যে আপনি 4টা কমান্ড পাবেন। একটা হলো ডিলিট সেল, মানে একটা ঘরকে, শুধুমাত্র একটা ঘরকে ডিলিট করতে চান। আর হলো ডিলিট কলাম, যে আপনি একটা কলামকে ডিলিট করে ফেলতে চান। আর হলো ডিলিট রো, আপনি একটা রো কে ডিলিট করতে চান। ডিলিট টেবিল মানে হলো পুরো টেবিলটাকে ডিলিট করে ফেলতে চান। পুরো টেবিল বলতে আমার এখানে কিন্তু বর্তমানে দুটা টেবিল, একটা টেবিল একটা টেবিল। এই যে দুইটা টেবিল, আমি এটাকে আলাদা ডিলিট করতে পারবো, এখন এটাকে আলাদা ডিলিট করতে পারবো। যদি ডিলিট করতে চাই, তাহলে আমাকে চলে যেতে হবে ডিলিট, এরপর টেবিল ডিলিট, তাহলে আমার পুরো টেবিলটা ডিলিট হয়ে গেল। আবার যদি ফিরে আনতে চাই, যে আমি ডিলিট করে ফেললাম, এটাকে আমি ফিরে আনতে চাই, তাহলে আমাকে ক্লিক করতে হবে আনডো। আমি আনডোতে ক্লিক করলে এই যে লেখাটা কিছু সময় আগে কেটে ফেলেছি, তাহলে ব্যাক, এটা ব্যাকে আসলাম, এই যে কাজটা করলাম, সামনের দিকে গেলাম, আবার ব্যাকে আসলাম, ব্যাকে আসাতে আমার কাজটা আবার ফিরে আসলো, এটাকে আনডো বলে।
আবার যদি আমি রিডো ক্লিক করি তাহলে আমার লেখাটা আবার মুছে যাবে। আমি আন্ডো দিয়ে আনলাম, তখন বুঝলাম যে না দরকার নেই, আবার ফেলে দিই। তাহলে আমি রিডোতে সাথে সাথে ক্লিক করলে তাহলে আমার সেটা চলে যাবে। আন্ডো ক্লিক করলে ফিরে আসবে। আন্ডো আর রিডো একটা আরেকটার বিপরীত। যদি আন্ডো আনে রিডো কাটবে, যদি রিডো আনে আন্ডো কাটবে, একটা বিপরীত। এখানে দেখতে পেয়েছেন সে আনছে, কিন্তু আবার আরেক জায়গায় গিয়ে দেখবেন যে আন্ডো কেটে ফেলে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আসলে কোন মুভমেন্ট, তার কোন অবস্থায় সে কোন মুভমেন্টে থাকে। এবার আসেন ডিলেট বুঝলেন, কিভাবে কলাম অথবা রো বাড়াবেন কমাবেন সেটা বুঝলেন। একাধিক সেলকে কিভাবে অ্যাডজাস্ট করবেন সেটাও বুঝলেন। ডাইন বাম অর্থাৎ একটা ঘরের ভিতরে একাধিক সেল কিভাবে তৈরি করবেন সেটাও বুঝলেন। একটা টেবিলকে কয়েকটা টেবিলে বিভক্ত করার জন্য সেই সিস্টেমটা বুঝলেন। ডিলিট কিভাবে করবেন সেটা বুঝলেন। সিলেক্ট করতে চান তাহলে আপনি সিলেক্ট অপশনে যান। সিলেক্ট সেল মানে একটা সেলকে সিলেক্ট করতে চান। সিলেক্ট কলাম শুধু একটা কলামকে সিলেক্ট করতে চান। সিলেক্ট রো একটা রো কে সিলেক্ট করতে চান। এই সিলেক্টের কাজ হলো শুধু সিলেক্ট করা। এখন প্রশ্ন আসে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফায়দা কি? হ্যাঁ, সিলেক্ট করার ফায়দা হলো আপনি এটাকে সিলেক্ট করলেন, কেন সিলেক্ট করলেন? নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। হয়তো এটাকে কেটে ফেলবেন, অথবা এটাকে কপি করবেন, অথবা এটাকে কালার করবেন, অথবা ফন্ট চেঞ্জ করবেন, নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। আপনি ঘর থেকে বের হলেন, কোথায় যাবেন সে উদ্দেশ্য যে আপনার জানা না থাকে, ঠিক আপনার অবস্থা এমন হবে যে আপনি সিলেক্ট করলেন, আসলে কি করবেন সেটা আপনার অবস্থা এমন হবে। সুতরাং সিলেক্ট করব একটা কমান্ড, সিলেক্ট কেন করব সেটা আপনি জানেন। সিলেক্ট করবেন কিভাবে সেটা হলো সিলেক্ট মাধ্যমে। সিলেক্ট সেল মানে একটা ঘর, কলাম মানে একটা কলাম, রো মানে একটা রো, আর টেবিল মানে হলো পুরো টেবিলটাকে সিলেক্ট করতে চাচ্ছি। আর ভিউ গাইডলাইন্স এটা আমাদের প্রয়োজন নেই। প্রপার্টিজের কাজ কিন্তু আমরা অলরেডি একটা শিখে ফেলেছি, সেটা হলো যে আমাদের এই কলামটাকে ডান বাম বাম ডান এটাকে করতে চাই। যেমন আমার বর্তমানে এটা বাম পাশ থেকে শুরু হয়েছে, আমি যদি বলি এটাকে এইটা থাকবে ডান পাশে, তারপর থাকবে মিডল এটা, তারপর থাকবে এটা, তাহলে আমাকে চলে যেতে হবে প্রপার্টিজ। প্রপার্টিজে যাওয়ার পর টেবিলে যাব, সেখান থেকে রাইট টু লেফট, লেফট টু রাইট, আমি রাইট টু লেফট ক্লিক করলাম, ফলে আমার যে ডিপার্টমেন্টের ডান পাশে ছিল বাম পাশে ছিল এখন ডান পাশে চলে আসছে। আবার যদি আমি এটাকে বাম পাশে করতে চাই তাহলে প্রপার্টিজে যাব, রাইট টু লেফট ক্লিক করব। এটা কোন ক্ষেত্রে ব্যবহার করে? সাধারণত জেনারেল মোড আর অ্যারাবিক মোডের ক্ষেত্রে এই কাজটা ব্যবহার করা হয়। প্রপার্টিজে আরো কিছু কাজ আছে, সেটা হলো যে আপনার অ্যালাইন, আপনি এই টেবিলটাকে অ্যালাইন করতে পারবেন। কি ধরনের অ্যালাইন? যেমন আমি টেবিলটাকে ছোট করে নিলাম, বর্তমানে আমার অ্যালাইন আছে সে বাম পাশে, আমি যদি প্রপার্টিজে যাওয়ার পর এটাকে সেন্টারে ক্লিক করি তাহলে সে পেজের মিডল আসবে। আমি যদি প্রপার্টিজে যাওয়ার পর যদি রাইটে ক্লিক করি তাহলে সে ডান পাশে আসবে। এইটা একটা অ্যালাইন, মানে এই টেবিলটাকে অ্যালাইনের মাধ্যমে ডান বাম মিডলে আপনি যে কোনো জায়গায় এটাকে মুভমেন্ট করতে পারবেন। এটাকে আপনি প্রপার্টিজ যাওয়ার পর লেফটে ক্লিক করলেন, এরপর এটাকে স্ক্রল করে এটাকে বড় করে দিলেন। আচ্ছা, এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়ের একটা অংশ। আমাদের আরেকটা অংশ বাকি আছে, ইনশাল্লাহ আগামী ক্লাসে সেই বিষয়ের উপর আলোচনা করব।